ডক্টর ইউনূস আগামী যে নির্বাচনটা হবে এই নির্বাচন পরিচালনার অযোগ্য একজন ব্যক্তি, এটা আমি মনে করি। উনি আইন শৃঙ্খলা রক্ষা করতে পারতেছেন না। ওদের একটা ঘটনা শুনলাম, সিম্পলি একটা ঘটনা বলি, যদি এটা অপ্রাসঙ্গিক মনে হতে পারে। এই যে নুরুল হক নূর, উনি ওনার এলাকায় গেলেন, উনি আসবেন, আসার পথে রাস্তা ওনাকে আটকানো হলো, দা কিরিচ মিরিচ নিয়ে এগুলি নিয়ে। উনি পুলিশকে ফোন করলেন, পুলিশ কোনো রেসপন্স করলো না। আর্মিকে ফোন করলেন, আর্মিও তার নিরাপত্তা দিতে পারলো না। তো এটা এর জন্য বিএনপি দেয় না জামাত দেয় না কে দেয় এত জানা দরকার নেই। আমার বিবেচনা এর জন্য সরকার দেয়। সরকার একজন লোককে একটা এলাকায় নিরাপত্তা দিতে পারে না, তো যখন ইলেকশন আসবে কেমনে করে ঘুরবে? ওই লোক তো ঘুরতেই পারবে না, কেউ পারবে না, কেউ পারবে না। তো এই সরকার তো ব্যর্থতা পদে পদে প্রমাণ করতেছে। একদম ইলেকশনের আগের দিন সে সক্ষম হয়ে যাবে। এখন যারা হাঁটু কাঁপে তারা আপনি বলতেছেন যে তুমি 100 মিটার দৌড়ে যে ফার্স্ট হও, কারণ উনি তো আবার ইতিহাসে সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন দিবেন। উনি ইতিহাসও জানেন না, শ্রেষ্ঠ বুঝেন না, কয়ে দিলেন একটা কথা। কি হিসেবে দিবেন উনি? ওনারা এখন যত লোকে বলতেছে, এর আগে আমি সিম্পল বলি, 91 যে নির্বাচন ছিল, 96 যে নির্বাচন ছিল, ওই জাস্টিস হাবিবুর রহমান বলেন, শাহাবুদ্দিন আহমেদ বলেন, এদের নিয়ে তো কেউ আপত্তি করে না। ওরা কিন্তু আপত্তি করার লোকের অভাব নেই। তো উনি কেমনে করে কয় এগুলি? তো যাই হোক, নিয়ে সেটা অন্য হিসাব। এখন আপনি যেটা বলছেন লন্ডনের যে এটা হলো আরেক বিষয়। আমার কাছে মনে হয় যে উনি দেখেন লন্ডনে তার মানে নেট অ্যাচিভমেন্টটা কি? নেট অ্যাচিভমেন্ট হলো বিএনপির সঙ্গে নির্বাচনের তারিখ নিয়ে বিরোধটা নিরসন করা। কারণ তারেক রহমান সাহেব যেভাবে হ্যান্ডশেক করলেন, বোঝা গেল নিরসন হয়েছে। আচ্ছা, এই নিরসনটা করার জন্য ওনাকে লর্ড বহন নিয়ে ব্রিটেন যাইতে হলো কেন? আপনাকে লাভ দিয়ে যে 6 তারিখে কেন ঘোষণা করতে হলো যে ইলেকশন এপ্রিলে হবে? আপনি কিসের উপর ভিত্তি করে করলেন এটা? এর আগে যে মিটিংটা করলেন আপনি 2 তারিখে, সেই 2 তারিখে মিটিংয়ে করা দল ছিল সমস্ত দলগুলি, মানে আমাদের 80% দল বাইরে বললো যে আমরা নির্বাচন চাই ডিসেম্বরে কিংবা তারও আগে। এই তো বলছে। ওনার কাছে এপ্রিল চাইছে কে? এক জামাত বলছে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে। তো উনি ওইটা মানলেন, এবং ওটা অথবা উনি নিজে নিজেই চিন্তা করলেন কেন এপ্রিল। উনি কোনো ব্যাখ্যা দিচ্ছেন যে এই কারণে এপ্রিল, এই কারণে ডিসেম্বর খারাপ? কোনো ব্যাখ্যা দিচ্ছে? কোনো ব্যাখ্যাও দেয় না। ওনার মনে হয়েছে এপ্রিল, কত এপ্রিল। তো ওনার যখন একজন ব্যক্তি যখন মনে হয় এবং তার মনে হওয়ার মতো করে যখন দেশ চলে এবং সে যখন শাসক হয়, ওই এই একজন ব্যক্তির ইচ্ছে যখন হয়, তখন এটা কি বলে? এটাই তো সরে শাসন। ওরা যা ইচ্ছে উনি তাই করতেছেন। কারণ সে আলাপ করেন, লন্ডনে বৈঠক করলেন, বৈঠক করে বললেন যে নির্বাচন হতে পারে। বিএনপি তো লাফাচ্ছে, মনে করছে ঈদ। বিএনপির চেহারা কথাবার্তা মনে হয় ঈদ হয়ে গেছে। একটা ঈদ 7 তারিখ হয়েছে, আর একটা ঈদ 13 তারিখে, 1 সপ্তাহের মধ্যে। আমি যদি কই 2টা কোরবানি হয়েছে, 7 তারিখে এক কোরবানি হয়েছে, 13 তারিখে আরেক কোরবানি হয়েছে। বিএনপি পাইছিটা কি বলুন তো আপনি? এখান থেকে একটা যে যৌথ ঘোষণা আসছে, ওর চেয়ে অস্পষ্ট কোনো ঘোষণা আছে? যদি এগুলো হয় তাহলে নির্বাচন রমজানের 1 সপ্তাহ আগে হতেও পারে। তার ঠিক আগের বাক্যটা কি ছিল? তার ঠিক আগের বাক্যটা ছিল প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন এপ্রিল ইলেকশন। উনি বলছেন যে ঘোষণা থেকে আমি প্রত্যাহার করছি, এটা বলছে? একবার বলছে? বলে নাই সে। তাহলে কি হলো? একটা অস্পষ্ট ঘোষণা নিয়ে ঈদের আনন্দে বিএনপি মানে আনন্দে আলাপ হচ্ছে। অর্থাৎ নির্বাচনের দিনক্ষণ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি, একদম পুরো ধোঁয়াশা। ফখরুল ইসলাম আলমগীর যেটা বললেন যে নির্বাচনের যে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণায় অনেকের পছন্দ হয়নি। আচ্ছা, ঘোষণাটা হইল কই ভাই? ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা, এই জিনিসটা ফখরুল ইসলাম আলমগীরকে আমার রিকোয়েস্ট, আপনি প্রমাণ করেন কোথায় পাইছেন আপনি? জি, কে ঘোষণা করেছে ফেব্রুয়ারিতে? এই জামাত একদিন যায়নি, পরের দিন গেছে। তো একই লোকের কাছে গেছে, একই লোক গেছে, তো একদিন না দিয়ে এটা তার রাজনৈতিক কৌশল, চাপ প্রয়োগের একটা কৌশল, যে আমার কথা না শুনলে অথবা আমাকে একটু কম আদর করলে আমি একটু কম যাব। আমি অভিমান দেখানো, অভিমান তো একটা মানবিক বৈশিষ্ট্য না? তো অভিমান দেখাচ্ছে তারা, প্রবলেম তো নাই কোনো, এরকম হতেই থাকবে। কিন্তু মোদ্দা কথা হলো গিয়ে যে ঐক্যমত কমিশন যেটা হয়েছে, এইটার যে কাজগুলো হচ্ছে আমার কাছে মনে হয় কি ভালো একটা রিপোর্ট হবে, অমুক হবে তমুক হবে, এইটা নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু নাই, এটা আমার কাছে মনে হয়। দেখেন, এরা যখন সংস্কার শুরু করছে তারও অনেক আগে বিএনপি একটা 31 দফা দিয়ে রাখছে। অনেক রাজনৈতিক দলেরও অনেক রকম প্ল্যান আছে, রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে না করতে হবে, তাদের নিজস্ব কিছু পরিকল্পনা কিন্তু সব রাজনৈতিক দলেরই টুকটাক আছে। তো
এদের কাছে কি এই গভর্নমেন্ট এই ঐক্যমত কমিশনগুলো গঠন করার আগে, এই যে আপনার সংস্কার কমিশনগুলো করার আগে এদের কাছে কোনো প্রস্তাবনা চাইছে? এই যে আপনাদের কার কাছে কি কি প্রস্তাবনা আছে আমাদেরকে দেন, তারপরে আমরা এগুলি নিয়ে বসি। তাকে তারা চাইছে? চায় নাই। তারা কি করছে কি না, আপনার মনে করেন আমি একটা উদাহরণ দেব বলি আপনাকে, এই যে সংবিধান সংস্কার কমিশন, এরা কি কাজ শুরু করার আগে সবাই কাছে চাইছে? হ্যাঁ, কাজ শুরু করার মধ্যেই সবাই গেছে, মানে কাজ শুরু করে দিতে চেয়েছে, কাজ শুরু করার আগে না, আমি তো মনে করি কি যে জিনিসটা তাদের এই কমিশনটা করাই উচিত ছিল পলিটিক্যাল পার্টিগুলোকে নিয়ে। আমি পার্সোনালি মনে করি কয়েকজন এনজিও কর্মী, কয়েকজন সুশীল এবং কয়েকজন ভাড়াটে বিদেশি বুদ্ধিজীবী, এগুলি দিয়ে হয় না রে ভাই। যে লোকগুলো আমি তো প্রথমেই দাবি করতাম আমাদের পলিটিক্যাল পার্টিগুলি গেছে, তাদের সাথে যায়। আমি তো পার্সোনালি মনে করি যে প্রথমে প্রশ্ন করা উচিত আলী রিয়াজকে, আপনি কে ভাই? আপনি কি আপনার আমেরিকার সিটিজেনশিপ বাদ দিয়ে এখানে আসছেন? প্রথম প্রশ্ন, আপনি ওটা সারেন্ডার করে আসেন, তাহলে আপনার কথা আমি শুনবো। ওনারা যায়, আদর আপ্যায়ন করে যায়, কি কারণে যায় ওনারা জানে। আমি আমাদের পলিটিক্যাল পার্টিগুলির এই প্রশ্ন, কেউ কি প্রশ্নটা করছে যে হোয়াই মিস্টার আলী রিয়াজ আপনি কেন, আপনি ওটা বাদ দিয়ে আসছেন? বাদ দিতে আসেন নাই আপনি। তো এরা করতেছে আমার দেশ কেমন করে চলবো সেইটা বলে দিবে। ওনারা ডিসিশন, ওনারা একটা প্ল্যান করে নিয়ে আসছে, আমরা এটা করছি, আপনারা কোনটা কোনটা মানবেন, টিক চিহ্ন দেন। ওনারা টিক চিহ্ন দিয়ে আসছে, টিক চিহ্ন দিয়ে আপনারা যেগুলো টিক চিহ্ন দেন ওটা আলোচনা হচ্ছে। আলোচনা কার ভাগ্য তারা নির্ধারণ করতেছে? জনগণের ভাগ্য নির্ধারণ করতেছে। তো উনি কে জনগণের ভাগ্য নির্ধারণ করার দায়িত্ব ওনারা কে দিছে? এখানে কোনো জনপ্রতিনিধি আছে? আছে। এখানে অনেক পলিটিক্যাল পার্টি গেছে, পলিটিক্যাল পার্টির শীর্ষ শীর্ষ নেতারা গেছে, তারা কি জনপ্রতিনিধি? একটা পার্টি খুললেই জনপ্রতিনিধি হয়ে গেল? পাবলিক তারা পাঠাইছে এখানে, উনি নিজে সিদ্ধান্ত নিয়েছেন যে আমি একটা পার্টি করছি, আমি এই জনগণের উন্নতি করবো, এটা ওনার সিদ্ধান্ত। জনগণ বলছে আপনি আমার ভাগ্য নিয়ন্ত্রণ করেন, বলছে বলেন তো। এখানে যাদের সাথে মিটিং করতেছে ক্রাইটেরিয়াটা কি? কোন দলগুলো এখানে গেছে? সবগুলি নিবন্ধিত দল। নিবন্ধন কে দিছে? কোন নির্বাচন কমিশন দিছে নিবন্ধন? খেয়াল করেন। আচ্ছা, তারপর তাহলে এনসিপি কেমনে গেল? এনসিপি আন্দোলনের সামনে ভাগে ছিল, মানলাম। তাহলে তো আপ বাংলাদেশে ছিল সামনে, আপ বাংলাদেশ ছিল না? আলী হাসান, জুনায়েদ শাহ, ওরা তো সামনে ছিল, তো ওদেরকে ডাকলেন না কেন আপনি? ভাই ক্রাইটেরিয়াটা কি? আর এখানে ঐক্যমত, এটা কি পুরো জাতীয় হয়েছে, ইনভলভ হয়েছে ইনভলভ? আপনি কি সিদ্ধান্ত দেওয়ার যে কে স্বৈরাচারের দোষর আর কে দোষর না, ওই বিচার হয়েছে? এগুলো তো বেসিক কোশ্চেন। এই কোশ্চেনগুলো কোনো জবাব আছে নাকি? এখানে মনে করেন আওয়ামী লীগের হাজার হাজার ভোটার আছে। কয়েকদিন আগে আমি বিয়ে দেখলাম, যে আপনার ফেসবুকে বিভিন্ন রিল টিল দেখি, এটা বুড়া মানুষ রে ভাই, সে বলতেছে এই কথা, আমার দাদা আওয়ামী লীগ করে, বাবা আওয়ামী লীগ করতে, আমি আওয়ামী লীগ করতেছি, আমার নাতিও আওয়ামী লীগ করে, আর তুমি কেউ আওয়ামী লীগ নাই। ও জানেও না জিনিসটা। ওরা একজন যে বলছে আওয়ামী লীগ কিন্তু নাই, তুমি কলি হবো, ও বলতেছে এটা। তো এখন এই জিনিসগুলো আমি বলতেছি, আপনি সিদ্ধান্ত নিয়ে নির্ভয়া দেশে তোমরা কোনো কিছু বলতে পারবে না। তাহলে ওই লোকগুলি যারা ওখানে ভোট দেয়, ওদেরকে ওকে মতামত তাদেরকে বিবেচনা করা হয়েছে? ওই ভোটারদেরকে জাতীয় ঐক্যমত হয়ে গেল। আওয়ামী লীগের এই আপনি নিষিদ্ধ করছেন, পলিটিক্যাল অ্যাক্টিভিটি নিষিদ্ধ করছেন, তো জাতীয় পার্টিকে পলিটিক্যাল অ্যাক্টিভিটি করতে দেন না কেন? জাতীয় পার্টি তো আপনি নিষিদ্ধ করেন নাই, করতে দেন না কেন? তো এগুলি কি ভাই? শুনেন, ডক্টর ইউনূস আসছে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য। আমি মনে করি ওরা প্রধান যে কাজটা উনি সাফল্যের সঙ্গে করতে পারছেন। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ঘরে ঘরে ঝগড়া লাগাই দিচ্ছে উনি। আর এর জন্য দায়ী থাকবে আমাদের দেশের এই যে মেরুদণ্ডহীন নীরব পলিটিক্যাল পার্টিগুলো। এরা কিছুই করে না। এরা মনে করে আমি বললে যে আমারও বলে দোষর, কে বলবো আপনাকে দোষর? আপনার মুখ নাই? দেখুন, জনাব ইশরাক একটি মামলা দায়ের করেছেন, পরবর্তীতে তিনি মামলার প্রেয়ারটা কিছুটা সংশোধন করেছেন, তিনি ঘোষণামূলক ডিক্রি চেয়েছেন, এবং তিনি যেটা করেছেন তার সেই অ্যাপ্লিকেশন সেটা উচ্চ আদালতে গেছে, সেখান থেকে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে। কিন্তু লাস্ট যে দায়িত্বটা, শপথ পাঠ করানো, যে দায়িত্বটা মূলত স্থানীয় সরকার মন্ত্রণালয়,
তারা শপথ পাঠ করাচ্ছেন। আপনি আমাকে বলেন তো, একেবারে সাদা চোখে, আপনার আইনের ছাত্র হওয়া দরকার নাই, আইনজীবী হওয়ার দরকার নাই, সাদা চোখে আপনার মনে হচ্ছে না যেখানে একটি আদালত অবমাননার বিষয় আছে, এখানে একটি কন্টেম্পট অফ কোর্ট আছে? এখন আপনি চিন্তা করেন, একদিকে ইশরাক যিনি বিএনপি প্রতিনিধিত্ব করছেন, অন্যদিকে আসিফ মাহমুদ যিনি সরকারের প্রতিনিধিত্ব করছে। আপনি কি সত্যি মনে করেন যে এটি আসিফ মাহমুদের একার সিদ্ধান্ত এবং তিনি ব্যক্তিগতভাবে এককভাবে সিদ্ধান্তটা নিয়েই তিনি ইশরাকের শপথ পড়ানো থেকে বিরত থাকছেন? তাই কি মনে হয়? নো। এর সাথে সরকারের টপ লেভেল পর্যন্ত মোটামুটি সংখ্যাগরিষ্ঠের একটা কনসেন্ট আছে, না হলে তো এটা হতে পারতো না। এটা হওয়ার পেছনের কারণটা কি? আমরা জানি দক্ষিণে তো ইশরাক, উত্তরের যিনি প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন তার বিরুদ্ধে একটি বিশেষ নিষিদ্ধ রাজনৈতিক জঙ্গি সংগঠন করবার অভিযোগ এসছে, এবং তিনি সেখানে কিভাবে গেলেন, কোন প্রক্রিয়ায় তাকে সেখানে পদায়ন করা হলো, এর কোনো কিছুই কিন্তু আমরা জানি না। আমরা যেটা বুঝতে পারছি যে আদালতের আদেশ অগ্রাহ্য করে ইশরাককে যে শপথ পড়ানো হচ্ছে না, তার পেছনের কারণটা একেবারে সাদা চোখে দেখলে যেটা মনে হয়, গুহ্য কারণ তো আমি আপনি কেউ জানি না, সাদা চোখে অ্যাপারেন্টলি যেটা মনে হয়, তারা তাদের পছন্দের কাউকে সেখানে নিয়োগ দিতে চাইছে। এবং আজকে তো দেখলাম যে আসিফ মাহমুদ এটাও বলেছে যে ওনার তো সময় পেরিয়ে গেছে, শেষ হয়ে গেছে, সো এটা নিয়ে তো এখন আর কথা বলার কিছু ব্যাপার নাই। হ্যাঁ, আইনের চোখে এটাকে ইনফ্র্যাকচুয়াস বলা হয়, যে ম্যাটারটা এখন ইনফ্র্যাকচুয়াস হয়ে গেছে, যা হওয়ার তো হয়ে, টাইমই শেষ হয়ে গেছে। টাইমটা শেষ হলো কেন? টাইমটা শেষ করলো কারা? কেন তাকে শপথটা পড়ানো হলো না? কারণ কি তারা তাদের পছন্দের কাউকে সেখানে নিয়োগ দিতে চাইছিলেন? তাতে কি তাদের 300, 400, 500 কোটি টাকার কাজ পাওয়া, কাজের নামে টাকা পকেটস্থ করাটা সহজ হতো? এই প্রশ্নগুলো মানুষের মধ্যে আসে এ কারণেই যে গত 10 মাসে উপদেষ্টাদের, পিএসদের যেই অগ্রগতি, উন্নতি আমরা দেখেছি, এবং তার অ্যাকশন হিসেবে, তার মানে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হিসেবে যেভাবে তাদেরকে শক্ত করে বকে দেওয়ার কথা আমরা শুনেছি, তাতে তো আমরা আসলে খুব আশ্বস্ত হতে পারি না যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে হাজার হাজার কোটি টাকার কাজ যেখানে হয়, অ্যাটলিস্ট শত শত কোটি টাকার কাজ, সেটা আসলে কিভাবে, কার মাধ্যমে, কতটুকু ভাগ বাটোয়ারা হবে, সেটা নিয়ে কি আসলে একটা সমস্যা তৈরি হচ্ছে? যেখানে যদি বিএনপি থেকে ইশরাক মেয়র হিসেবে বসে, তাহলে সেই ভাগ বাটোয়ারা, সেই কাজ পাওয়া, টেন্ডার, এখানে কোনো একটা সমস্যা তৈরি হতে পারে। আরও একটা কথা বাজারে চালু আছে, আসিফ মাহমুদ যিনি স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা, তিনি ঢাকার কোন একটা আসন থেকে নির্বাচন করতে চান। সম্ভবত তিনি ঢাকা সিটি কর্পোরেশনে অন্য কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মীকে মেয়র হিসেবে রাখতে চান না। তিনি চান তার পছন্দের প্রশাসক সেখানে থাকবে, তার নির্বাচনটা আরেকটু স্মুথ হবে। এই কথাগুলো কিন্তু সরকারকে মেলাইন করার মতন, এই কথাগুলো কিন্তু সরকারের ইমেজটাকে খুব উজ্জ্বল করে না। আমি জানি না সরকারে যারা আছেন এই মুহূর্তে 22 জন 23 জন উপদেষ্টা, ওনারা কি বিষয়টি বোঝেন না, নাকি ওনারা ঠিক কেয়ার করেন না? বিকজ ওনারা তো আর নির্বাচন করবেন না, ওনাদেরকে তো 5 বছর পর পর মানুষের কাছে যেতে হবে না, বিরোধী দলে বসে আপনার মতন মানুষের প্রশ্নের বানের মধ্যে পড়তে হবে না। সো তারা মনে করে যতদিন আছি ভালো থাকি, আগামীর দিনগুলো যাতে ভালো যায় সেই ব্যবস্থা যতটুকু করা সম্ভব করি। আমার দুঃখ লাগে যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের একটি সরকারের ব্যাপারে এইভাবে আমরা কথা বলতে বাধ্য হচ্ছি। কারণ আপনি দেখুন, শুধু তো মেয়র ইশরাকের বিষয়টি নয়, বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে সরকার খুবই ক্ষুদ্র একটি গোষ্ঠীকে বারবার ওন করার চেষ্টা করেছে। সেই যেদিন প্রধান উপদেষ্টা বললেন যে আমি, ছাত্ররা আমাকে এই জায়গায় বসিয়েছে, তারা আমাকে অ্যাপয়েন্ট করেছে, এই যে লিমিট করে ফেলা, ওনাকে কিন্তু কেবলমাত্র 5 জন 10 জন 20 জন ছাত্র ওনাকে চুজ করেন নাই, পুরো বাংলাদেশের মানুষ, আওয়ামী লীগের মানুষ বাদ দিলে, আওয়ামী লীগের নেতাকর্মী বাদ দিলে পুরো গোটা বাংলাদেশের মানুষ কিন্তু ওনাকে শ্রদ্ধার সঙ্গে সেই জায়গাটাতে নিয়ে গিয়েছিল। কিন্তু উনি বললেন যে
গুটি কয়েক মানুষ। আবার আরেকটি দলের মানে এনসিপি, আমি আরেকটি দল বলার কিছু নেই, এনসিপির সাথে কথা বলার সময় তিনি যখন বিদেশি গণমাধ্যমে এনসিপি সম্পর্কে বলছেন, তিনি বলছেন আমি স্টুডেন্টদেরকে বলেছি দল করার জন্য, কারণ তারা যদি দল না করে তাহলে তো আসলে এই জুলাই অভ্যুত্থানের স্পিরিটটাই নষ্ট হয়ে যাবে। সো এই কথাগুলোর মধ্যে দিয়ে বারবার 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 তিনি বলেছেন, বার্তা দিয়েছেন এবং কখনো স্পষ্ট কখনো অস্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে তিনি একটা লিমিটেড অংশের মানুষ বা একটা লিমিটেড গোষ্ঠীর মানুষকেই তিনি রিপ্রেজেন্ট করতে স্বচ্ছন্দ বোধ করেন। খুব সম্ভবত সেই কারণেই সেই গোষ্ঠীর বাইরের কাউকে মেয়র হিসেবে আনাটা সরকারের জন্য খুব বেশি কমফোর্টেবল মনে হয় নাই।